তিলোত্তমা ওঠো। পরে। তুমি কি নামাজ পড়ো না? লাফ দিয়ে উঠে বসলাম। ভাবি পাশে বসা। হ্যাঁ পড়ি তো, এই 2 দিন পড়া হয়নি। পড়বো কিভাবে? যা কাব্য আমাকে সব বলেছে, এসব ভুলে যাও। আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু হবে, তাই সবকিছু আবার নতুন করে শুরু করো। এসো একসাথে দুবোন নামাজ পড়ি। গাধা 3টাকে তো আর নামাজ পড়াতে পারি না, আমরা না হয় একাই পড়ি। কেন ওরা নামাজ পড়ে না? গিয়ে দেখো 3 ভাই নাক ডেকে ঘুমোচ্ছে। নামাজের কথা কত করে বলি শোনেই না। এখন থেকে পড়বে, চিন্তা করো না। পড়লে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। দুজনে মিলে এমন টাইট দিব, নামাজ না পড়ে যাবে কোথায়? ঠিক আছে এখন চলো, নামাজের সময় চলে যাচ্ছে। ওকে। ভাবি আর আমি একসাথে নামাজ পড়ে নিলাম। ভাবির মধ্যে বারবার তিশাকে খুঁজে পাচ্ছি। তিশার কথা মনে পড়তেই মন খারাপ হয়ে গেল। গতকাল সকালে কথা হয়েছিল, আর কথা হয়নি ওর সাথে। আমি নাস্তা রেডি করছি, তুমি কাব্যকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে। কাব্যর রুমে আসলাম। এত সকালে উঠবে কিনা কে জানে, কিন্তু এখন থেকে তো ওকে রোজ ভোরবেলা উঠতে হবেই, নামাজ পড়তে হবে তো। কাব্য ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত মায়াবী মুখটা দেখে আর ডাকতে ইচ্ছে হচ্ছে না, উল্টো ইচ্ছে হচ্ছে বসে বসে ওর ঘুমন্ত মুখটা দেখি। কাব্যর চুলে হাত দিতেই ও জেগে গেল আর আমার হাতটা চেপে ধরলো। রাতে জোর করে রুম থেকে আমাকে বের করে দিয়ে এখন আবার ভালোবাসা দেখানো হচ্ছে। আমার হাতটা ওর বুকের কাছে নিয়ে চেপে ধরে চোখ দুটো বন্ধ রেখেই কথা বলছে। রাতের কথা মনে পড়তেই হাসি পেল। রাতে তো ও আমার কাছে ঘুমানোর বায়না ধরেছিল, আর আমি ওকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিয়েছিলাম। এখন আবার হাসা হচ্ছে? বিয়েটা হয়ে যাক, সবকিছুর শাস্তি দিব তোমাকে। আপনি আমাকে শাস্তি দিতে পারবেন? হ্যাঁ পারবো তো, কারণ রোমান্টিক শাস্তি দিতে কারোরই কষ্ট হয় না। এবার উঠুন তো, ভাবি ডাকছেন। আর হ্যাঁ, কাল থেকে এভাবে ঘুমালে চলবে না, নামাজ পড়তে হবে। নামাজ? এত অবাক হওয়ার কি আছে, চলুন তো। কাব্যকে রেখেই নিচে চলে আসলাম। ভাবি আর অয়ন নাস্তা করছে। অয়ন নাস্তা করছে বললে ভুল হবে, ও তো বসে বসে ঘুমোচ্ছে। হ্যাঁ, হাসছো কেন? ঘুমিয়ে ঘুমিয়ে নাস্তা খাওয়া দেখে। 10টার আগে তো কখনো ঘুম থেকেই ওঠে না, তাই এমন করছে। অয়ন তো উঠেছে, ফারাবিকে তো টেনেও তুলতে পারলাম না। সব নতুন ভাবির দোষ, বিয়ে করবে ওনারা আর শাস্তি পাচ্ছি আমরা। আমি তো বলছিলাম এত তাড়াহুড়োর দরকার নেই, কিন্তু কাব্য শুনিনি তাই তো। ভাবি তুমি তো সব জানো, তাও কেন এমন করছো? কাব্য নিচে নেমে আসতে আসতে বলল। ভাবির মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। কি জানে ভাবি, ওরা সবাই কি আমার থেকে কিছু লুকোচ্ছে? ভাবি আমি তিলকে হারাতে পারবো না, তাই এত তাড়াহুড়ো করছি। ঠিক আছে, যা চাইছো তাই হবে। সব শপিং করা শেষ, শুধু বেনারসি কেনা বাকি। তিলকে নিয়ে তুমি চলে যাও। না তুমি যাও, দুজন মিলে পছন্দ করে আনলেই ভালো হবে। ঠিক আছে, আমাদের সাথে তিশাকে যদি নেই তাহলে কি? আমি তিশাকে ফোন করে বলে দিচ্ছি, ও আসলেই যাব। ইস এই কাব্যটা কি! আমি মুখ ফুটে কিছু বলার আগেই সব বুঝে যায়। বারান্দায় দাঁড়িয়ে আছি আর ভাবছি, হুট করে কত কিছু হয়ে গেল। হঠাৎ করে কাব্য আসলো আমার জীবনে, আর আজ আমাদের বিয়ে। একটা মেয়ের বিয়ে, অথচ তার পাশে কেউই নেই। না বাবা, না মা, না অন্য কোনো আত্মীয় স্বজন। অবশ্য আমার তো কেউই নেই। আর আব্বু আম্মু। তিলো রেডি হয়ে নাও, তিশা আসছে। এই তুমি কাঁদছো? কাব্য এসে আমার কাঁধে ধরে ওর দিকে ফিরালো। তিলো কাঁদছো কেন? এমনি। পাগলি, এভাবে কেউ কাঁদে? আর তুমি যে কাঁদছো, আমার কষ্ট হয় না? কাব্য আমার চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরলো। আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। ও এই ব্যাপার? কান্না থামাও, আমার কথা শোনো। সবাই তো আর চিরদিন পৃথিবীতে বেঁচে থাকে না। তুমি চাইলে আমরা বিয়ের পর তোমার আব্বু আম্মুর কবর জিয়ারত করতে আসবো। সত্যি? হ্যাঁ, আর কেঁদো না, যাও রেডি হয়ে নাও। কাব্য আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। একটা মানুষ এতটা ভালো হতে পারে আর এতটা ভালোবাসতে পারে? রেডি হয়ে ড্রয়িং রুমে আসলাম। সবাই এখানে বসে আছে। তিশাটা যে কেন এখনো আসছে না? এই যে তিলোত্তমা। হঠাৎ কারো ডাকে থতমত খেয়ে গেলাম। কে উনি? তিলোত্তমা ও ফারাবি। ও ভাইয়া, তুমি বলে দাও তোমাকে বোন ডাকবো নাকি ভাবি? ভাবি কি বা? কাব্য কিন্তু শুধু আমার ভাই না, বন্ধু, তাই বললাম। হা, ভাই বোনের সম্পর্কটাই ভালো, কারণ আমার তো কেউ নেই। আমরা সবাই আছি এখন। বাব্বাহ, এ তো দেখছি নীরার ছোট বোন। ঠিক নীরার মতো নামাজ পর্দা সবকিছু। এই চুপ কর তো, বোরকা পরে যাবে না তো কি পরীর মতো সেজে যাবে? ভাবি নীরাকে? আমি। এই যে ম্যাডাম। হঠাৎ তিশার কণ্ঠ শুনে যেন প্রাণ ফিরে পেলাম। 2 দিন দেখা হয়নি, অথচ মনে হচ্ছে কত বছর হয়ে গেছে। আরে পাগলি, এভাবে
কাঁদছিস কেন? চলে এসেছি, এখন থেকে তোর কাছেই থাকবো। সত্যি? হ্যাঁ রে বাবা, যেতে হবে, চলো। একের পর এক বেনারসি দেখে যাচ্ছি, কিন্তু আমার ডাক্তারবাবুর পছন্দ হচ্ছে না। বিরক্ত হয়ে সামনে তাকালাম, তখনই সামনের একটি আয়নায় চোখ পড়লো। একটি মেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। সাথে সাথে পিছনে তাকালাম, কিন্তু মেয়েটি নেই। আশ্চর্য, এখনই তো আমার দিকে তাকিয়ে হাসছিল। মেয়েটির মুখ স্পষ্টভাবে দেখিনি। আচ্ছা, আমি তো বোরকা পরা, তাহলে কি অন্য কাউকে দেখে হাসছিল? এই তো মা, ওদিকে কি দেখছিস? এই শাড়িটা দেখতো, ডাক্তারবাবুকে দেখা। আরে কোথায় যাচ্ছিস? তিশার কথার উত্তর না দিয়ে চলে আসলাম। মেয়েটিকে খুঁজছি, কিন্তু ওই তো ওই মেয়েটি তো ছিল। মেয়েটির সামনে এসে দাঁড়াতেই অবাক হয়ে গেলাম। এইটা তো শুভ্রা। আমি জানতাম তুমি আমাকে খুঁজতে খুঁজতে ঠিক এখানে চলে আসবে। অসহ্য। বিয়ের শপিং করতে এসেছো? চলে আসছিলাম, ওর কথা শুনে দাঁড়ালাম। তা জেনে আপনি কি করবেন? বিয়ে করে নিচ্ছ? কাব্য সম্পর্কে কতটুকু জানো? মানে সময় হলেই বুঝতে পারবে। মেয়েটা চলে গেল। অদ্ভুত তো, কি সব বলে গেল। তিলো, এখানে কি করছো? কিছু না, বাসায় চলে আসলাম। শুভ্রার কথাগুলো ভুলতে পারছি না। কাব্যর সম্পর্কে কি জানি না বলল শুভ্রা। তমা, এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? এমনি। কি হয়েছে তোর বলতো? শপিং মলে কথা বলিসনি, নিজের বেনারসিটাও পছন্দ করলি না কি? তিশা, কাব্য আমার থেকে কি যেন লুকাচ্ছে। কি লুকাবে? জানি না। কাব্য খুব ভালো ছেলে, অযথা ভুল বুঝিস না। তিশার দিকে তাকালাম। কাব্য ভালো ছেলে আমিও জানি, কিন্তু কাব্য কিছু একটা যে আমার থেকে লুকাচ্ছে এটাও সত্যি। কি লুকাচ্ছে? আমার উপর ভরসা রাখ, আমি বলছি কাব্য ভালো ছেলে, তোকে কখনো কষ্ট দিবে না। তাছাড়া তুই তো কাব্যকে ভালোবাসিস। তিশা, আমাকে আর কত সাজাবি বলতো? আর একটু, আর একটু, আর একটু বলতে বলতে তো ময়দা কম লাগালি না। ওই, একদম ময়দা বলবি না। দাঁড়া, চুলগুলো ঠিক করে নেই, তারপর শেষ। চুল ছেড়ে রাখছিস কেন? কাব্য বলেছে একটু শান্ত হয়ে বস তো। আন্টি আর আঙ্কেল এসেছেন। হ্যাঁ, সবাই আসলো, কিন্তু যে আমাকে 3 বছর ধরে দেখাশোনা করলো সেই মামি আসলো না। আসবেই বা কি করে, যা কাণ্ড করেছে। এবার নিজেকে আয়নায় দেখতো। আমি নিশ্চিত আজ কাব্য তোর থেকে চোখ ফেরাতে পারবে না। আয়নায় নিজেকে বউ সাজে দেখে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। প্রত্যেকটা মেয়েই তো এই দিনটা নিয়ে কত স্বপ্ন দেখে, আমিও দেখতাম। তবে আব্বু আম্মু মারা যাওয়ার পর ওসব স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। কিন্তু হুট করে কাব্য আমার জীবনে এসে আবার সব ঠিক করে দিল। কিরে বল, সাজানো কেমন হয়েছে? পুরাই পেতনি। কি বললি? তিশা, তিলোত্তমাকে নিয়ে এসো, সবাই অপেক্ষা করছে তো। আসছি। তিশা আমাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ফিসফিস করে জিজ্ঞেস করলো, একটু পর তো তোর বিয়ে, এখন কেমন অনুভূতি হচ্ছে একটু বল তো শুনি। অন্য মেয়েদের চেয়ে একটু আলাদা অনুভূতিই হচ্ছে। ওমা, কেন? সব মেয়ে তো বাবার বাড়ি থেকে সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি যায়, তাই কষ্ট হয়, কিন্তু আমার কষ্টটা তো আলাদা। আমার যে আব্বু আম্মুই নেই। প্লিজ তমা, কাঁদিস না, আমরা আছি তো। আজ আব্বু আম্মুকে অনেক বেশি মিস করছি। যার আব্বু আম্মু নেই সেই বুঝে এই যন্ত্রণা কেমন। অনেক দেরি হয়ে গেছে, রাত তো কম হলো না, চলো চলো। ভাবি আমাকে এনে সোফায় বসালো। এতক্ষণ ঘোমটা দেওয়া ছিল। ভাবি ঘোমটা সরিয়ে দিতেই কাব্যর দিকে তাকালাম। কাব্য হা করে তাকিয়ে আছে আমার দিকে। পাশে অয়ন আর আদনান ভাইয়া ওর চোখের সামনে হাত নেড়ে দুষ্টুমি করছে। আপনাদের শেষ তো, আমি কি শুরু করব? এমনিতে অনেক দেরি হয়ে গেল, আমাকে ফিরতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করুন। কিরে মা, মন খারাপ কেন? আন্টি এসে আমার পাশে বসলেন। সবাই এসেছে, কিন্তু মামি। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কাজী সাহেব কাব্যকে কবুল বলতে বলছেন শুনে কাব্যর দিকে তাকালাম। ও একদমে 3 বার কবুল বলে দিয়েছে। সবাই তো ওর কাণ্ড দেখে হাসছে। আমাকে কবুল বলতে বললেন। আমি চুপ হয়ে আছি দেখে সবাই কবুল বলতে বলছে। কাব্যর দিকে তাকালাম, ও ভয়ে চুপসে গেছে। হয়তো ভাবছে আমি বলবো না। আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকিয়ে হাত নেড়ে জিজ্ঞেস করলো, বলছি না কেন? কাব্যর দিকে তাকিয়ে মৃদু হেসে কবুল বলে দিলাম। কাব্যর মুখে আমি কখনো এতটা হাসি দেখিনি। এই মুহূর্তে ও যতটা খুশি হয়েছে, মনে হচ্ছে ও পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। সব নিয়ম কানুন শেষ করে ভাবি আর তিশা আমাকে কাব্যর রুমে দিয়ে আসলো। দুজন মিলে আমার সাথে অনেক দুষ্টুমি করে চলে গেল। উফ, বাসর রাত বলে দুজনে আমার কানের 12টা বাজিয়ে দিয়েছে। ওরা যেতেই রুমের চারপাশে চোখ বোলালাম। রুম দেখে তো আমার মন খারাপ হয়ে গেল। বাসর রাত নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে, আমারও ছিল।
ছিল। পুরো রুমটা ফুল দিয়ে সাজানো থাকবে ভেবেছিলাম, কিন্তু এই রুমে তো ফুলের ছিটে ফোটাও নেই। আমার রোমান্টিক ডাক্তারবাবু এইটা কি করলো? শুনেছি সব নতুন বউরা 10 হাত লম্বা ঘোমটা দিয়ে বসে বসে স্বামীর জন্য অপেক্ষা করে, আর তুমি পুরো রুমে পায়চারি করছো। কাব্য এসে মাথার পাগড়ি খুলে টেবিলে রাখতে রাখতে বলল, কথা বলতেই ইচ্ছে হচ্ছে না, কিন্তু ভাবি বলেছে ও রুমে আসা মাত্রই সালাম করতে, তাই সালাম করলাম। কত গল্পে পড়েছি, সিনেমায় দেখেছি, নতুন বউরা যখন স্বামীর পায়ে ধরে সালাম করে, স্বামী তখন বউকে বুকে নিয়ে জড়িয়ে ধরে। আর কাব্য আমাকে অবাক করে দিয়ে লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালালো। ডাক্তারবাবু কি করছেন? লাইট অফ করছেন কেন? পাগলি, বাসর ঘরে কেউ লাইট জ্বালিয়ে রাখে নাকি? এইটা বাসর ঘর, কোনো ফুলের ছিটে ফোটাও নেই। আমি সাজাতে বারণ করেছি, অযথা এই ফুলগুলো আমাদের ডিস্টার্ব করবে। ওসব বাদ দাও, তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। চোখ বড় বড় করে কাব্যর দিকে তাকিয়ে আছি। ও ওয়াশরুমে চলে গেল, কিন্তু কি বলে গেল? রেডি হব মানে কি? তার মানে কাব্যর চরিত্র এরকম? কি হলো, এখনো শাড়ি খোলনি? ডাক্তারবাবু আপনি এসব কি বলছেন? আরে কান্না করছো কেন? ভুলে গিয়েছো আজ আমাদের বাসর রাত? আপনার চরিত্র এমন আর আমি বুঝতে পারিনি? এখানে চরিত্র খারাপের কি দেখলে বাসর রাতে তো আর শুনতে পারলাম না, ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিলাম। ছি, কাব্য এত খারাপ আর আমি বুঝতেও পারিনি। কাঁদছো কেন এভাবে? কাব্য এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো, পেট থেকে শাড়ি সরিয়ে ওর হাত দুটো আমার নাভির ওপর রাখলো। ইচ্ছে হচ্ছে ওকে খুন করি। কান্না থামাও, ছাড়ুন আমাকে, আমি আপনার কাছে থাকবো না, আমি তিশার কাছে চলে যাব। উনি বাসর রাতে জামাই রেখে বান্ধবীর কাছে চলে যাবেন। ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করব। করো, আমার তাতে কি? সকালে ভাবি তোমাকে খোঁচা দিবে, ভাববে অন্য কিছুর জন্য চিৎকার করেছো। ছি, আপনি এত খারাপ? হ্যাঁ, আমি অনেক খারাপ। এখন খারাপ মানুষটার সাথে চলো। কোথায় যাব? চলো না। কাব্য আমার হাত ধরে টেনে পিছনের গেট দিয়ে বাসার বাইরে নিয়ে আসলো, তারপর আমার চোখ দুটো বেঁধে দিল। কি করছেন? এত কথা বলো না তো। আমরা এখন বাইরে আছি, বেশি কথা বললে ভূতে ধরবে। ভূতের কথা শুনে ভয়ে চুপ হয়ে কাব্যর হাতটা চেপে ধরলাম। কিছুক্ষণ পর কাব্য আমার চোখের বাঁধন খুলে দিল। সামনে তাকিয়ে আমি থ হয়ে গেলাম। আমরা নদীর পাড়ে আছি, ঘাটে ছোট্ট একটি নৌকা বাঁধা। নৌকার দুপাশে রশিতে লণ্ঠন ঝুলছে, আর লণ্ঠনগুলো মিটিমিটি জ্বলছে। চাঁদের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। এই লণ্ঠনগুলোর কোনো প্রয়োজনই ছিল না। নৌকার কাছে গিয়ে দাঁড়ালাম। পুরো নৌকা জুড়ে শুধু গোলাপের পাপড়ি ছড়ানো। সবকিছু দেখে কাব্যর দিকে অবাক হয়ে তাকালাম। ও এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরলো। বাসর ঘরে ঢুকেই কোনো স্বামী তার স্ত্রীকে ফিজিক্যাল রিলেশনের কথা বলুক, এইটা কোনো মেয়েই চায় না, যেমনটা চাইনি আমার তিলোত্তমা। আর তাই তো আমার তিলের জন্য এত কিছুর আয়োজন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। কাব্যর দিকে ঘুরে খুশিতে ওর গালে চুমু দিয়ে দিলাম। কাব্য গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে আমার দিকে। ওর তাকিয়ে থাকা দেখে বুঝতে পারলাম আমি আসলে খুশিতে কি করেছি। এই প্রথম কাব্যকে আমি চুমু দিয়েছি। ভাবতেই লজ্জায় মাথা নিচু করে ফেললাম। কাব্য এসে একটা আঙ্গুল দিয়ে আমার থুতনি ধরে মুখটা উপরে তুললো। ওর চোখের দিকে তাকিয়ে আছি আমি। বউ সাজে তোমাকে দারুণ লাগছে, তার উপর পূর্ণিমা চাঁদের এই স্নিগ্ধ আলো এসে তোমার উপরে পড়ছে, সাথে লজ্জা, সবকিছু মিলে তোমাকে খুব সুন্দর লাগছে, একদম মায়াবতী। কাব্যর এই কথায় আরো বেশি লজ্জা পেয়ে ওকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লোকালাম। কাব্য আমাকে কোলে তুলে নিল। কি করছেন? একদম চুপ, আজ কোনো কিছুতে আমাকে বাধা দিবে না, বুঝেছো? কিছু না বলে কাব্যর বুকের পাঞ্জাবি খামচে ধরে ওর বুকের সাথে মিশে রইলাম। কাব্য আমাকে কোলে করে এনে নৌকায় গোলাপের পাপড়ির ওপর বসিয়ে দিল। কাব্য নৌকার কিনারায় গিয়ে পানিতে হাত দিয়ে কি যেন দেখলো। পানি কিছুটা ঠান্ডা, সহ্য করতে পারবে তো, নাকি আবার জ্বর বাঁধিয়ে ফেলবে? মানে পানিতে কি করব? পানিতে পা ভিজিয়ে নৌকার কিনারায় বসবো। ইহ, এত রাতে তাও নদীতে? আমার এমনি ভয় করছে। কিসের ভয় পাগলি? আমি আছি তো। কাব্যর এই ছোট্ট কথাটায় যেন অনেক ভরসা খুঁজে পাই আমি। পানিতে পা দুটো ভিজিয়ে নৌকার কিনারায় বসে আছি। কাব্য আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বসে আছে। পানি তো খুব ঠান্ডা, আপনার ঠান্ডা লাগছে না? পানিতে পা ভিজিয়ে বসার মজাই আলাদা। আর আস্ত সাথে আমার তিলও আছে। কাব্য আমাকে এত ভালোবাসে, এত সুখ সইবে তো আমার কপালে? কি ম্যাডাম, ডাক্তারবাবুর চরিত্র খুব খারাপ তাই না? ইস, এখন নিজের প্রতি নিজেরই লজ্জা লাগছে। কি সব উল্টাপাল্টা ভেবেছি আমি, চরিত্র খারাপ ভেবেছি। ছি। আমার ডাক্তারবাবু অনেক ভালো, তাই বুঝি? আমার খোলা চুলে নাক ঘষছে, ওর গরম নিঃশ্বাসগুলো আমার ঘাড়ে গিয়ে পড়ছে, আর আমি বারবার কেঁপে উঠছি। হঠাৎ কাব্য ওর হাত দুটো শাড়ির নিচ দিয়ে আমার
খালি পেটে রাখলো। আমি শিউরে উঠে ওর হাতের ওপর আমার হাত রাখলাম। কাব্য পাগলের মতো আমার চুলে নাক ঘষছে আর হাত দুটো দিয়ে আমার পেটের মধ্যে খেলা করছে। কাব্যর প্রতিটি স্পর্শে যেন আমি বারবার কেঁপে উঠছি।